আজকের ভিডিও শুরুতে তিনজন ব্যক্তির চেহারা চিনে রাখুন। এক হচ্ছে মীর জাফর, দুই জগৎ শেঠ এবং সর্বশেষ ঘসেটি বেগম। এই তিনজন ব্যক্তি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তবে আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো প্রধান ষড়যন্ত্রকারী মীর জাফরকে নিয়ে। আর চলছে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্ব। আর যারা এই সিরিজের প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। বেঈমান শব্দের সমর্থক শব্দ বর্তমানে হচ্ছে মীর জাফর। এই ঘরের মধ্যে 7 দিন কারাগারের মধ্যে বন্দি রাখার পর সিরাজউদ্দৌলাকে মারা হয়েছিল। মীর জাফরের ছেলে ছিল মিরন। আমাদের যখন বয়স ছিল 13 তখন আমাদের তো ডেঙ্কি আর ডাকাত যেত। বেশিরভাগ অনেকেই বলেন যে মীর জাফরের বংশধররা তারা চলে গেছে সেখান থেকে, তারা মুখ লুকিয়ে তারা এখানে নিজেদের পরিচয় গোপন করে তারা বেঁচে আছে, বিভিন্ন জায়গায় তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরকম ধরনের একটা অপপ্রচার, আমি অপপ্রচার কথাটাই আমি বলবো। কাটরা মসজিদ দেখা শেষ করে আমরা যাচ্ছি মীর জাফরের সমাধি দেখতে, যার সম্পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান। এই লোকটাকে কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ বেশ ঘৃণার চোখে দেখে বা বিশ্বাসঘাতক হিসাবেই জানে। বুঝতে পারছেন আজকে আমার কাছে সেই সমাধির পাশে গিয়ে দাঁড়ানোটা কতটা গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে জাফরগঞ্জের মীর জাফরের পারিবারিক সমাধি। চলেন ভিতরে যাওয়া যাক। ভেতরটা বেশ পরিপাটি এবং সাজানো গোছানো, আর তা হবে নাই বা কেন, উনি তো সেই সময়কার নবাব ছিলেন, যদিও আসলে ইংরেজদের অধীনে। তো আসলে এখানে আসার পর আমার মূল লক্ষ্যই ছিল সেই বিশ্বাসঘাতক মীর জাফরের সমাধি খুঁজে বের করা। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে আসলে গাইড পাবেন। 50 থেকে 100 বা 200 ইন্ডিয়ান রুপিতে আপনারা গাইড নিতে পারবেন। মীর জাফর এবং মীর জাফরের পারিবারিক কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে ধারণা দিতে পারে বা তাদের কবর দেখিয়ে দিতে পারে। বাট এখানকার বেশিরভাগ গাইডরা কিন্তু আপনাকে ভুল তথ্য বা বিকৃত ইতিহাস শুনিয়ে দিবে। তাই সঠিক ইতিহাস যদি জানতে চান তাহলে অবশ্যই গাইডের উপরে ভরসা করা যাবে না। তাই এই সকল বিষয় চিন্তায় রেখে আমরা আসলে কোনো গাইড নিয়ে নেই, আমরা নিজেরাই খোঁজা শুরু করি সেই মীর জাফরের সমাধি। আর ইতিহাসটা তো মোটামুটি জানাই। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কবর, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি কোনো কবরের সামনে কিন্তু নাম লেখা নাই। এটা একটা আমরা যারা ঘুরতে আসি তাদের জন্য একটু সমস্যার। আর আমরা আরেকটা বিষয় ধারণা করতেছি, যেহেতু নাম লেখা নাই তারপরে আমরা নিজেরা এই সম্পূর্ণ কবরস্থানটা নিজেরাই ঘুরতেছি, ধারণা করতেছি যে এখন তো বর্তমানে টেলিফোনে আমরা কথা বলি, তার আগে ছিল হচ্ছে চিঠি, কিন্তু তার আগে হচ্ছে পাখি দিয়ে তথ্য আদান প্রদান করতো। আর সেই তথ্য আদান প্রদানের জন্য মীর জাফরের বড় ছেলে মিরনের ছিল একটা বাজ পাখি আর একটা কবুতর। এখানে যেই ছোট দুইটা সমাধি দেখতে পাচ্ছেন তার ভিতরে হাতের ডানেরটা হচ্ছে বাজ পাখির আর বামেরটা কবুতরের। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যাই। আমরা এখানে কিন্তু কারো পরিচয় কিছুই বলতে পারবো না, একজন গাইড নিলেও হয়তো আমরা বুঝতে পারতাম, কিন্তু আমাদের মূল ইম্পর্টেন্ট একদম যেটা দরকার ছিল সেটা হলো ইতিহাসের সবচেয়ে বেঈমান যেই লোকটা এবং সেই ব্যক্তিটা চক্রান্ত করে সিরাজউদ্দৌলাকে এই যুদ্ধে তাকে ইংরেজদের কাছে পরাজিত হইতে হয়েছে শুধুমাত্র মীর জাফরের কারণে। মীর জাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার একজন মন্ত্রী এবং প্রধান সেনাপতি। তার আগে সিরাজউদ্দৌলার নানা নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে অল্প বয়সে বাংলার সিংহাসনে বসান। মীর জাফর সিরাজউদ্দৌলার নবাব হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি, তাই তিনি প্রধান সেনাপতি হয়েও সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কাজ করা শুরু করেন। 1757 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা নিজের স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধে জড়িয়ে পড়েন ইংরেজদের পক্ষে লর্ড ক্লাইভের সাথে। ইংরেজরা চাচ্ছিল এই ভারতবর্ষে তাদের উপনিবেশ গড়ে তোলার, আর অন্যদিকে মীর জাফর চাচ্ছিলেন নবাবকে সরিয়ে সিংহাসনে বসার। তাই তিনি নবাবকে যুদ্ধে পরাজিত করতে লর্ড ক্লাইভের সাথে গোপন চুক্তি করেন। অবশেষে 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তে যুদ্ধ শুরু হয়। নবাবের পক্ষে সৈন্য ছিল প্রায় 50,000, অন্যদিকে ইংরেজদের পক্ষে সৈন্য ছিল মাত্র 3,000। কিন্তু মীর জাফর এবং রায়দুল্লভ এই যুদ্ধে নিরপেক্ষ থেকে দর্শকের ভূমিকা পালন করেন। নবাবের পক্ষে যুদ্ধ করেন মীর মদন, মোহনলাল এবং সিনফ্রে নামক ফার্সি এক সেনাপতি। যুদ্ধের প্রথম অবস্থায় নবাব বাহিনী জয়লাভ করেন। এই সময় মীর জাফরের পরামর্শে নবাব যুদ্ধবিরতির আদেশ দেন। যুদ্ধের এই বিরতিকালীন সময়ে ইংরেজরা হঠাৎ আক্রমণ করে নবাব বাহিনীর উপরে। নবাবের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সিরাজউদ্দৌলা কোনো ক্রমে রাজধানীতে ফিরে এসে অর্থ বিতরণ করে সৈন্যদের মাঝে, মানে সৈন্য সংগ্রহ করা শুরু করেন। এই সৈন্যরা অর্থ গ্রহণ করে নবাবের সাহায্যের পরিবর্তে আত্মগোপনে চলে যায়। পরে নিরুপায় হয়ে সিরাজউদ্দৌলা স্ত্রী কন্যাকে সাথে নিয়ে রাজধানী ত্যাগ করেন। রাজমহলের কাছে গেলেই সিরাজ পরিবার ধরা পড়েন। এরপর মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজকে হত্যা করা হয়। আর এরই মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ ক্রমে চলে যায় ইংরেজদের অধীনে। জাফরগঞ্জের এই জায়গাটিতে টোটাল সমাধি হচ্ছে 1100। তার মধ্যে মীর জাফর পরবর্তী 18 জন নবাবের সমাধি কিন্তু এখানেই।
তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমরা খুঁজে পেতে সক্ষম হলাম সেই মির্জাফরের সমাধি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিশ্বাসঘাতক মির্জাফরের সমাধি। যদিও খুঁজে পাইতে একটু কষ্ট হয়েছে, বাট আমরা অবশেষে এখন ইতিহাসের সেই ঘৃণিত ব্যক্তি বেঈমান মির্জাফরের কবরের সামনে এখন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মির্জাফরের কবর, যার কারণে আসলে আমরা বাঙালি জাতি বা বাংলা ভাষাভাষী মানুষ প্রায় মানে এই সম্পূর্ণ ভারতবর্ষ 200 বছরের জন্য ইংরেজদের কাছে বন্দী হয়ে যায়। বেঈমান শব্দের সমর্থক শব্দ বর্তমানে হচ্ছে মির্জাফর। কাউকে যদি গালি দিতে হয় তাহলে কিন্তু আমরা বলি মির্জাফরের বংশধর বা মির্জাফর বলি। এটাই সেই সমাধি। তবে একটা জিনিস কি, এই জায়গাটা কিন্তু অনেক সাজানো গোছানো। ভিডিওতে দেখছিলাম, তার আগেও কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে মির্জাফরের কবর যতটুকু সাজানো গোছানো, কিন্তু এই আমরা যাকে শ্রদ্ধা করি সেই সিরাজউদ্দৌলার কবর কিন্তু অতটা অর্গানাইজ করা না। এখানে একটা বিষয় খেয়াল করলাম যে যারা পর্যটকরা আসে তারা এই জায়গা যে মির্জাফরের যে পারিবারিক কবরস্থান, হ্যাঁ, এই পারিবারিক কবরস্থান যদি আপনার জানতে হয় তাদের কে কোন পদে ছিল, কত জেনারেশন ছিল বা কে কোন নবাব ছিল, এটা জানতে হলে গাইড নিতে হবে। এখানে কেন সবগুলোর সামনে যদি একটু নাম দিয়ে দেখতো আমাদের জন্য একটু বেটার হইতো না? কিন্তু না, নাম থাকবে না, গাইড নিতে হবে টাকা দিয়ে। আপনারা হয়তোবা ভাবছেন এটা শুধুমাত্র একটা কবরস্থান, কিন্তু না, এটা আসলে এখানকার গাইডদের তথ্য বিক্রি করার একটা জায়গা, সেটা ভুল তথ্য হোক বা সঠিক তথ্য হোক। তো মির্জাফরের সমাধি তো দেখলাম, তার পুত্রদের সমাধি দেখার জন্য আসলে এখানকারই দায়িত্বরত একজনকে জিজ্ঞেস করলাম যে সেই সমাধিগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তখনই তারা উত্তর দেয় যে টাকা দেন, দেখিয়ে দিব। মানে 50 টাকার জন্য আপনি বললেন না যে এটা কার? 50 টাকা আপনি আমাকে দেন, আমি লোক পাঠাচ্ছি আপনাকে ওইভাবে, ওরা সব বলবে আরে আপনার কাছে আপনি 50 টাকা দিতে কি আছে? 50 টাকা দিতে কিছু নাই, কিন্তু টাকার জন্য আপনার নামটাও লিখে রাখবেন, এটা তো হইতে পারে না। আপনার জন্য 50 টাকার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন, 50 টাকা দিন। বুঝতে পারতেছেন? টাকার জন্য আসলে ওরা কাউকে জিজ্ঞেস করলেও বলে না, মানে টাকা দিবেন তারপর আমি বলবো এটা এর কবর। আর যে নামগুলা কবরের সামনে যে নামগুলা থাকার কথা সেগুলো কিন্তু তার ইচ্ছা করে কিন্তু মুছে দিছে, হ্যাঁ, যাতে আপনারা কেউ এসে না বুঝেন। টাকা দেন তারপর বলবো। এটা খুবই দুঃখজনক। তো মির্জাফরের সমাধি তো আপনাদেরকে দেখালাম, এখন যাব মির্জাফরের বাসভবন দেখার জন্য, যেই জায়গাটিকে এলাকার মানুষ নাম দিয়েছেন নিমুখ হারামের দেউড়ি। এবং সেই নিমুখ হারামের দেউড়ি আরেকটা কারণে বেশ গুরুত্ব বহন করে, সেখানে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয় নবাব সিরাজউদ্দৌলাকে। যারা ট্রাভেলিং টি শার্ট খুঁজছেন তারা এখন থেকে সেই টি শার্টগুলো পেয়ে যাবেন intotravels.com এর ওয়েবসাইটে। তো আমাদের দর্শকদের জন্য আসলে যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের জন্য একটা কুপন কোড তারা দিচ্ছে। এই কুপন কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে এই যে টি শার্টগুলো এগুলার উপরে আপনারা 5% করে ডিসকাউন্ট পাবেন। তো আপনারা যান, ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল লিঙ্ক দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, অর্ডার করেন, ওদের ওয়েবসাইটে যান এবং ওই যে বললাম আপনাদের সবার জন্য 5% ডিসকাউন্ট থাকবে। এটা হলো মির্জাফরের বাড়ি। এই ঘরের মধ্যে নবাব সিরাজউদ্দৌলাকে সেই সময় গুলবাগের ভিতরে বন্দি করে মারা হয়েছিল। গুলবাগ বলে একটা ভিতরে একটা ঘর আছে, যে ঘরটা ধ্বংস হয়ে গেছে। এই ঘরের মধ্যে 7 দিন কারাগারের মধ্যে বন্দি রাখার পর সিরাজউদ্দৌলাকে মারা হয়েছিল। মির্জাফরের ছেলে ছিল মিরনের আদেশে মোহাম্মদী বেগ মেরেছিলেন। নিমুখ হারামের দেউড়ি নামটা শুনে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে মানুষ কেন আদর করে সেই সময়টাতে এই নামটা দিয়েছিলেন। আসলে ভেতরে দেখার মতো তেমন কিছু নেই, তবে প্রাসাদের বাইরের এই দেয়াল, মানে যেটা হচ্ছে প্রাসাদের গেট, এটা কিন্তু অনেকটা ধ্বংস অবস্থায়। কিন্তু ধ্বংস অবস্থা হলেও কিন্তু আমার সেখানে যাওয়ার পর যেটা মনে হলো, প্রায় 250 বছর আগের সেই বিশ্বাসঘাতকদের স্মৃতি বয়ে বেড়াচ্ছে এই প্রাচীন দেয়ালগুলো। বর্তমানে পর্যটকদের জন্য কিন্তু ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই, তারপরেও এখানে আসার পর আমি লোভ সামলাতে পারিনি। দেখা যাক ভিতরে গিয়ে আসলে কি দেখা যায়। ভেতরটা কিন্তু বেশ শুনশান নীরব। আর এখানে একটা আমরা গেট দেখতে পাচ্ছি, গেটের ওপারে হচ্ছে একটা মসজিদ। আর এখানে একটা সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট রেসিডেন্স অ্যান্ড ইমামবাড়া অফ নবাব সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান। এই গেটের ভেতরে কিন্তু ছিল মির্জাফর এবং তার পরবর্তী বংশধররা। কিন্তু বর্তমানে কিন্তু তারা কেউই থাকে না এবং লোকমুখে প্রচলিত আছে যে মির্জাফরের বংশধররা আসলে মুখ লুকিয়ে এখান থেকে পালিয়ে যায় এবং এখনও তারা লুকিয়ে বেড়াচ্ছে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য সেই বিষয়ে একটু পরে আপনাদেরকে ধারণা দিব। চলেন আপাতত এই প্রাসাদের পাশের কয়েকজন বসবাসকারীর সাথে কথা বলে দেখি। এখন বর্তমানে এখন ওর বংশ থাকে না, বংশ চলে গেছে লালবাগ। লালবাগ বংশধর ছিল এখানে। হাজারদুয়ারির কাছে, এখানে কেউ থাকে না। 50 বছর এইখানে সবাই ছিল। এই হালে মনে হয় যাওয়া হয়েছে
4-5 বছর হলে মানে ওরা সব বাড়ি উঠে গিয়ে চলে গেছে বাইরে। মানুষ ডিস্টার্ব করে মনে হয়। হ্যাঁ ডিস্টার্ব হয়তো হয়েছে, আর একা ফাঁকাতে একবার তো ডাকাত হয়েছিল ভদ্রলোক। মা থাকতে। হ্যাঁ। আমাদের যখন বয়স ছিল 13 তখন একবার ডাকাত তখন আমাদের তো ডেঙ্কি আর ডাকাত যেত। 1 সপ্তাহ আগে চিঠি আসতো, হুম। চিঠি এসে তখন আমাদের ওপর দিয়ে চলে যেত। এই পুরোটা রাস্তা ছিল। 1 সপ্তাহ আগে কি ডাকাতরা চিঠি পাঠাতো? হ্যাঁ চিঠি আসবে বলে পাঠাতো। এখানে ও এখানে আসবে, তারা চিঠি পাঠিয়ে জানাই দিছে। চিঠি পাঠাতো আসবে হ্যাঁ বলে। আসবে বলে। মানে তোমাকে চিঠি লিখে তারপরে আসতো ডাকাতি করতে। আর ওর দিয়ে আমাদেরকে ডেঙ্কি চলে যেত। মানে 1 সপ্তাহ আগে আজকে আসলো চিঠি, কালকে ওরা চলে গেল। এটা কত বছর আগের কথা যে এরকম তাও 40 বছর আগে। এই ভদ্রমহিলার দাদু হচ্ছে নবাবদের ঘোড়ার গাড়ি চালাইতো, আর গেটে চাকরি করতো আপনার বাবা। আমার বাবাই থাকতো গেছে। হ্যাঁ, বাবা থাকতো হচ্ছে গেটে, আর মা নবাবী হ্যাঁ পরিবারে কাজ করতো। আর এটা সেটা। হ্যাঁ, ওই বংশ পরম্পরায় কিন্তু নবাব বংশের সাথে কিন্তু ওনারা রিলেটেড। তো এবার চলেন জেনে আসি মির্জাফরের বংশধররা আসলে কোথায়, আর তারা কি আসলে এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এ বিষয়ে জানতে সহায়তা করবেন ওপার বাংলার মানুষ বাংলা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর মানুষ দা, যিনি আসলে অনেকদিন এই মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে বেশ গবেষণা করেছেন। এমনকি উনি কিন্তু সেই মুর্শিদাবাদেই থাকেন। একটা খুব ভুল ধারণা নিয়ে আমরা চলি যে আমরা অনেকেই মির্জাফরের যে প্রাসাদ, জাফরাগঞ্জ যে প্যালেস যেটা রয়েছে বা প্যালেসের যে গেটটা রয়েছে, নিমকহারাম দেউড়ি বলে লোকমুখে প্রচলিত, সেই জাফরাগঞ্জ প্যালেসের প্রায় ধ্বংসই হয়ে গেছে, তার অস্তিত্ব সেভাবে কিছু নেই। কিন্তু একটা প্রচলিত কথা আছে যে বেশিরভাগ অনেকেই বলেন যে মির্জাফরের বংশধররা তারা চলে গেছে সেখান থেকে, তারা মুখ লুকিয়ে তারা এখানে নিজেদের পরিচয় গোপন করে তারা বেঁচে আছে, বিভিন্ন জায়গায় তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এরকম ধরনের একটা অপপ্রচার। আমি অপপ্রচার কথাটাই আমি বলবো। তো এটা কিন্তু ঠিক না, এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। প্রথম কথা হচ্ছে আজকে প্রায় 250 বছর পর মির্জাফরের যে বংশধরদের যে সংখ্যা হওয়া উচিত, খুব সাধারণ অঙ্ক কষলেও দেখা যাবে কয়েক লক্ষ পেরিয়ে গেছে। বাবা বা ঠাকুরদা এইরকম যদি আমরা পরপর 2-3টে জেনারেশন দেখি, সেক্ষেত্রেও দেখি যে এক বা একাধিক সন্তান হলে পরিবারগুলো আস্তে আস্তে ভেঙে যায়। তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে, নিজেদের মতো করে তারা বাড়ি তৈরি করে, সেখানে নির্মাণ করে, সেখানে চলে যায়। মির্জাফরদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমরা হয়তো আত্মতুষ্টির জন্য বা আত্মসন্তুষ্টির জন্য আমরা বলে থাকি যে মির্জাফরের পরিবাররা তারা পালিয়ে গেছে, তারা মুখ লুকিয়ে বেঁচে আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি যে মির্জাফরের এমন অনেক বংশধর আছে, তারা সমাজে উচ্চ শিক্ষিত, উচ্চ প্রতিষ্ঠিত, কলেজের প্রফেসর, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত, তারা কেউ ডাক্তার, কেউ উকিল, বিভিন্ন প্রফেশনে তারা আজকে নিজেদেরকে প্রমাণ করেছে, তারা শিক্ষিত হয়েছে। কিছু মানুষ, একটা পরিবারে সব ছেলেমেয়ে যেমন মানুষ হয় না, একটা পরিবারে কিছু মানুষ তো থাকেই, একটা বিশাল প্রায় লক্ষাধিক হয়তো তার পরিবারের সংখ্যা। তো কিছুজন তো আছেই যারা হয়তো সেইভাবে শিক্ষিত হতে পারেনি, তাদের আর্থিক অবস্থা হয়তো সেভাবে ভালো হয়নি, কিন্তু এমন নয় যে বিশ্বাসঘাতকতার কোনো গ্লানি তাদের মধ্যে বয়ে বেড়াচ্ছে বা সেরকম ধরনের। তারা কিন্তু সমাজে শিক্ষিত, প্রতিষ্ঠিত। তো এরকম ধরনের ভুল ধারণা, আমি যেহেতু মুর্শিদাবাদের ইতিহাসের কোনো রকম বিকৃত যাতে না হয়, সে কারণেই আমার এই কথাগুলো বলার। তো আজকের এই এপিসোডটা মোটামুটি এখানেই শেষ। আমরা আপনাদেরকে নেক্সট এপিসোডে আরও 2 জন ষড়যন্ত্রকারীর সাথে পরিচয় করিয়ে দিব। 1 জগৎ শেঠ আর 2 ঘসেটি বেগম, যিনি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না।